হ্যালো সবাই কেমন আছেন? এসআরবি ফার্মে আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো র্যাবিট মার্কেট সাইজ ইন ওয়ার্ল্ড, এই বিষয়টা নিয়ে। অর্থাৎ খরগোশের আন্তর্জাতিক বাজার আকারটা কতটা, সেই বিষয়টা নিয়ে কথা বলবো, বা কীরকম ডমিনেট করতেছে। তো আমি এখানে প্রথমে সার্চ করব র্যাবিট মার্কেট। তো র্যাবিট মার্কেট সাইজ লিখে যখন আমি সার্চ করছি তখন কিন্তু আমার সামনে একটা রেজাল্ট অলমোস্ট চলে এসেছে, যেখানে আমরা দেখতেছি ইউরোমিট নামে একটা ফার্স্ট ওয়েবসাইট আমাদের সামনে চলে এসেছে, এবং আমরা এই ওয়েবসাইটটা থেকেই আর্টিকেলটা আসলে পড়ব। তো চলুন। তো আমরা খুব একটা ইংরেজি ভালো জানি না, কিন্তু এই কারণে আমি ট্রাই করব যে বাংলাতে আপনাদেরকে কোনোভাবে দেখানো যায় কি না। আমি জাস্ট ট্রাই আউট করে নিই। তো আমি বাংলাতে এটাকে ট্রান্সলেশন করে নিলাম। তো আমি এবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আপনারা নিজেরাও হয়তো দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা কিন্তু আমাদের সামনে, ওয়েবসাইটের যে আর্টিকেলটা এটা কিন্তু চলে আসছে। তো আর্টিকেলটাতে যে কথা বলা হয়েছে, আগামী 6 বছরে খরগোশের মাংসের বাজার সম্প্রসারিত হবে, এবং এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, এই খরগোশের মাংসের বাজার 2025 সাল নাগাদ 1.8 মিলিয়ন টনে পৌঁছাবে, এবং প্রবর্তনা হার অর্থাৎ মার্কেট সাইজ বৃদ্ধির হার সেটা 2.3% সম্প্রসারিত দেখাবে। তো এখানে আমি একটা কথা আপনাদেরকে বলে নিই, গত কয়েক বছরে কিন্তু চীন ছিল খরগোশের মাংস উৎপাদনের সেরা, এবং তারা বিশ্বের মোট খরচের 1.5 মিলিয়ন টন অর্থাৎ 62%, যদি আমরা মাংসের আকারটাকে অর্থাৎ পরিমাণটাকে বিবেচনা করি, তবে 9,25,000 টন মাংস উৎপন্ন করে। এবং তারপরে রয়েছে উত্তর কোরিয়া, 1,54,000 টন মাংস উৎপাদন করে, এবং মিশর 57,000 টন মাংস উৎপাদন করে। তো ইউরোমিট নিউজ থেকে আমরা এটুকুই জেনে নিলাম। এখন আমি অন্য একটা ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে খরগোশ কীভাবে আমাদেরকে ডমিনেট করতেছে, অর্থাৎ কীভাবে খরগোশের বাজারটা আসলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি একটু ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের দিকে তাকাই, আমরা এখান থেকে দেখার চেষ্টা করি আসলে ওনারা কি বলতেছে। তো ওনাদের সেটা এখানে কোনো সাল উল্লেখ করে নাই, তবে খরগোশের মাংসের বিষয়ে বা খরগোশ বিষয়ে একটু ভালো তথ্য দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে এই ওয়েবসাইটে একটু ভিজিট করতে বলবো। আমি আসলে পড়ার ওই রকম করে সময় নেই। আমি পূর্বের যে একটু স্টাডি করে আপনাদের সঙ্গে কথা বলবো এরকম কিছু করিনি, বাট ওনারা একটা চার্ট আমাদের সামনে দিয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্তেছি 1972 থেকে 1980 সালের খরগোশের মাংসের চাহিদা বা গ্রোথ, সেই বিষয়টা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্তেছি। তো বেশ ভালো একটা গ্রোথ কিন্তু এখানে কন্টিনিউ করেছে, এবং আমরা অন্য কোনো ওয়েবসাইট থেকে দেখার চেষ্টা করি আসলে কতটুকু কি আমরা জানতে পারি এই বিষয়ে। আমার একটা ওয়েবসাইট অর্থাৎ আমাদের এসআরবি ফার্মের ওয়েবসাইটে বেশ ভালোভাবেই বর্ণনা করা হয়েছে, আপনারা চাইলে ব্লগটা পড়ে নিতে পারেন। এখানে আমরা যদি একটু ওভারভিউ দেখি, অর্থাৎ আন্তর্জাতিক বাজারের যে ওভারভিউটা আমরা যদি এটা দেখি 2024 সালের, তাহলে আমরা দেখতে পারবো। আপনারা এখানে দেখেন ওরা কিন্তু বলছে যে বিশ্বব্যাপী খরগোশের মাংসের বাজারের ওভারভিউ। এখানে বেলজিয়াম খুব ভালো পজিশন বলা না গেলেও বেশ ভালো পজিশনে আছে, এবং তাদের 2022-23 অর্থ বছরের রপ্তানি মূল্য অর্থাৎ তারা কিন্তু 13% কিন্তু গ্রো আপ করেছে, এবং রপ্তানি মূল্য 3 বছরে কিন্তু ওনারা 9.26% কিন্তু খুব ভালো একটা পজিশন, এবং নেদারল্যান্ডেরও সেম পজিশন ছিল। এখানে পোল্যান্ডের একটু ভালো, পোল্যান্ডের খুব একটা ভালো নেই। কানাডা খুব ভালো করেছে, তারপরে চেকিয়া অনেক ভালো করেছে, আর্জেন্টিনা অনেক ভালো করেছে, স্লোভাকিয়া অনেক ভালো করেছে। তো আসলে
বাজার বাড়তেছে, খরগোশের মাংসের বাজার যেটা সেটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আপনারা যদি এই ওয়েবসাইটগুলো থেকে একটু ধারণা নিতে পারেন, আমার মনে হয় বাংলাদেশের বাজারে খরগোশের মাংসের যে চাহিদা বা খরগোশ পালনের যে চাহিদা বা খরগোশের একটা যেই দুর্বল দিক রয়েছে, আমরা খুব একটা লাইক করি না খরগোশ পালন। কারণ খরগোশ গর্ত করে সেখানে বসবাস করে, মাটি খোঁড়াখুড়ি করে, ঘরের পরিবেশ নষ্ট করে, মানে এক্সট্রা আমাদের যেই কনসেপ্টগুলো রয়েছে, যে ধারণাগুলো রয়েছে, আমরা কিন্তু এই ধারণাগুলো থেকে বের হয়ে আসতে পারি যদি আমরা এটাকে অর্থনৈতিকভাবে কাজে লাগাতে পারি। বেসিক্যালি আমরা কিন্তু সব কিছুই করি আমাদের শখের বশে। আমি যদি আমার দিক থেকে বলি, আমি নিজেও যে কোনো কিছু করি শখের বশে, বাট সেই শখটাকে যদি একটু প্রফেশনালি দেখা যায়, ব্যাপারটা কিন্তু দারুণ হতে পারে এবং বেশ ভয়ঙ্করও হতে পারে। লাইক আমরা বিড়াল পালি বা কুকুর পালি, আমাদের একটা ধারণা রয়েছে আমরা যখন বাজার থেকে কোনো বিড়াল বা কুকুর ক্রয় করতে যাই, তখন কিন্তু আমাদেরকে মোটামুটি একটা হিউজ অ্যামাউন্টের অর্থ কস্ট করতে হয়। তো সেম আমরা যদি সেই বিড়াল বা কুকুরের যদি প্রোডাকশন করি বা সেখান থেকে আসলে অর্থনৈতিকভাবে যদি চিন্তা করি, তবে ডেফিনেটলি এটা একটা ভালো উদ্যোগ হতে পারে এবং ভালো কাজে লাগানো যেতে পারে। সেদিক থেকে আমি খরগোশকে ধরেছি, কারণ খরগোশের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো খরগোশ স্বল্প জায়গায় পালন করা যায়, খাদ্য খরচ অর্থাৎ ফুডিং কস্ট সেটা অনেক কম, রোগবালাই নেই বলতে চলে। আর খরগোশের মেইন যে ফ্যাক্টর সেটা হলো উৎপাদন ক্ষমতা। খরগোশ মোটামুটি 40 দিন পর বাচ্চা দেয় এবং একটা প্রাপ্ত বয়স্ক খরগোশ মোটামুটি 6 থেকে 8টি বাচ্চা প্রসব করে থাকে। আর একটা বাচ্চা 2.5 থেকে 3 মাস বয়সে বিক্রি করা যায় এবং প্রত্যেক জোড়া বাচ্চার দাম 400 থেকে 500 টাকার মধ্যে থাকে। কিন্তু একটা বাচ্চা 2 মাসে আপনার একটা টাকাও খাবে না, যেটা খাবে শুধু বাচ্চার মা। আর 2.5 মাস বয়সের পর থেকে সে আপনার ইনভেস্টমেন্ট থেকে কিছু খাইতে থাকবে। আর এই 2.5 মাসের ভেতর আপনি কিন্তু বাচ্চাটাকে অলমোস্ট সেল করতেছেন। মোটামুটি খরগোশ পালনটা অন্য অন্য পশুর থেকে বেটার। আমি আমার লাইফে দেখেছি বা আমার এক্সপেরিমেন্টে আমার যেটা উঠে এসেছে, আমি শিওর দিয়ে বলতে পারি খরগোশ পালা অনেকটাই বেটার, কারণ আমরা খরগোশকে খুব ইজিলি লালন পালন করতে পারি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা আমার এই খরগোশ পালন বিষয়ে বা খরগোশ নিয়ে মার্কেট রিসার্চটা আমি আরও গভীরভাবে দেব, বাট আজকে আমি একটা বেসিক ধারণা দিলাম। আমি একটা টেবিল করে আপনাদেরকে A to Z তথ্য সরবরাহ করব। যারা খরগোশ নিয়ে কাজ করতে চান বা খরগোশের ফার্মিং নিয়ে কাজ করতে চান, তো ডেফিনেটলি এটা একটা লাভজনক, এবং লাভজনক শুধু বলা ভুল হবে, কারণ এটা বেশ লাভজনক ব্যবসা হতে যাচ্ছে। কারণ বাংলাদেশ ইতোমধ্যেই বাংলাদেশের বিভিন্ন রেস্টুরেন্ট তারা কিন্তু খরগোশের কাবাব অর্থাৎ কাবাব যেটা আছে, অনেকে হয়তো বড় বড় রেস্টুরেন্টে ফাস্টফুডের তালিকাতে র্যাবিট কাবাবটাকে আপনারা দেখে থাকবেন। তো এইটা কিন্তু অলরেডি খুব ভালো করতেছে এবং আমার কাছে বেশ কিছু ইনফরমেশনও আছে। আমি বেশ কিছু রেস্টুরেন্ট ওনারদের সাথে কথা বলে দেখেছি, তারা বলল যে বেশ ভালো, মানুষের থেকে বেশ ভালো সাপোর্ট পাচ্ছে। আর খরগোশের মাংস মুসলিম এবং অমুসলিম যারা আছে সবার জন্য হালাল, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আর একটা বিষয়, আমাদের জেনারেশন বা আমাদের নেক্সট জেনারেশনের মানুষ যারা রয়েছে তারা কিন্তু পশ্চিমা এবং মিডল ইস্টের যেই কালচারটা এটাকে ফলো আপ করে থাকি। তো সেই দিক থেকে যদি আমরা বিবেচনা করি, তবে ডেফিনেটলি আমি বলতে পারি আমাদের জেনারেশন এক সময় কথা বললে ভুল হবে, খুব রিসেন্টলি খরগোশের মাংসকে টেক করবে এবং তাদের খাদ্যাভ্যাসে এটাকে অন্তর্ভুক্ত করবে এবং এটাকে খুব ভালোভাবেই নেবে, আমি ধারণা করতে পারি। তো এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন, SRB ফার্মকে সবাই সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।